ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ এনআরবি টক। আজকের এপিসোডে আমরা কথা বলবো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউএস এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নতুন করে সেকেন্ড টার্মে যেই ট্রেড ওয়ারের যে ইম্পোজ গুলো করেছে বিভিন্ন দেশের উপরে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং সাম অফ দ্য কনসিকুয়েন্সেস দ্যাট উই মাইট হ্যাভ অ্যাজ এ ক্যানেডিয়ান সিটিজেন অর রেসিডেন্ট, এবং বাংলাদেশের উপরে কি ধরনের ইমপ্যাক্ট আসতে পারবে সেটার উপরে খুব সংক্ষেপে আমরা একটু আলোচনা করব। এবং অ্যাজ এ ক্যানেডিয়ান রেসিডেন্ট আপনারা কি ধরনের পদক্ষেপ নিতে পারেন এই ট্রেড ওয়ারটাকে আসলে কাউন্টার করার জন্য, এই সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। অ্যাজ ইউজুয়াল আজকে ডিসকাশনে আমার সাথে আছে জাহিদ হাসান। সো উই উইল গো থ্রু সাম নাম্বারস এবং ট্রাই টু এক্সপ্লেইন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফের যে রেটটা আমাদের উপর ইম্পোজ করেছে, এর ইমপ্যাক্ট আমরা দেখতে পারি ইন দ্য নেক্সট ফিউ ডেজ। সো প্রথমেই কোশ্চেনটা আসে যে আসলে ডোনাল্ড ট্রাম্প এই কেন ট্যারিফটা নিয়ে আসলো। সো আমরা জানি যে ট্যারিফটা হচ্ছে আহ, আমাদের যে ইকোনমিক্সে আমাদেরকে পড়ানো হয় যে পুরা বিশ্বটা হচ্ছে গ্লোবাল ট্রেডের জন্য ওপেন থাকা উচিত। যত বেশি ট্রেড হবে বিটুইন কান্ট্রিজ আমাদের কনজিউমারদের জন্য ভালো, কারণ হচ্ছে আমি প্রডিউস করে নিয়ে আসতে পারি। সো আমার ওই যে খরচটা, ওই খরচটা অনেক কম হবে যেহেতু আমার বাংলাদেশের লেবার কস্ট কম। বহু বছরের যে একটা প্র্যাকটিস যে যেই কান্ট্রি যেই প্রোডাক্টে তাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ, কস্ট অ্যাডভান্টেজ আছে, তারা শুধু সেই প্রোডাক্টেই ফোকাস করা উচিত এবং অন্যান্য প্রোডাক্টে যেগুলোতে তাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ নাই সেইগুলো প্রোডাক্ট তারা ইম্পোর্ট করতে করা উচিত। সো অন্যান্য দেশের ক্ষেত্রে যেমন আমরা বলতে পারি, যেমন সৌদি আরবিয়াতে অয়েল প্রোডাকশন কস্ট খুব কম। সো তারা হচ্ছে প্রচুর অয়েল প্রডিউস করে তারা এক্সপোর্ট করবে এবং ওরা যেই প্রোডাক্টগুলো প্রডিউস করে না সেই প্রোডাক্টগুলো বিদেশ থেকে আমদানি করবে। সো দ্যাট ওয়াজ দ্য প্রিটি মাচ দ্য লেবার ইন্টারন্যাশনাল ট্রেডের যে বেসিক আইডিয়া। এখন ট্রাম্প সেকেন্ড টার্মে যখন ইলেক্টেড হলো, প্রথম থেকেই কয়েকদিন পরেই থেকেই উনি বলা শুরু করলো যে হি উইল ইম্পোজ ট্যারিফ অন অল দ্য কান্ট্রিজ। এবং তার যে পলিটিক্যাল রেটরিক ভাবে যেভাবে বলে উনি যে আম, অন্যান্য দেশ তাদেরকে আসলে দে আর টেকিং অ্যাডভান্টেজ অফ দ্য ইউএস, বেসিক্যালি হি ওয়ান্টস টু চ্যালেঞ্জ দ্যাট স্ট্যাটাস কো। এবং ট্রাম্পের যেইভাবে উনি ট্যারিফটা নিয়ে আসছে, বেসিক্যালি হি ওয়ান্টস টু ব্রিং ব্যাক জবস টু ইউএস। নাও এইটা কতটুকু ফলপ্রসূ হবে বা ফ্রুটফুল হবে, nobody knows at this point, but it's a political move. He wants to show the American voters যে he is working to bring back jobs from overseas. So manufacturing job, অন্যান্য যেসব জব the last 40-50 years এ চলে গেছে বিদেশের কান্ট্রিগুলোতে, he wants to bring back those jobs. So that was the basic idea of imposing this tariff. So tariff is a way the government can control what kind of product they allow foreign countries to sell in their country. So for example, আমেরিকাতে যেটা হয় যে প্রচুর তারা গার্মেন্টস প্রোডাক্ট বিদেশ থেকে কিনে নিয়ে আসে। বাংলাদেশ, ভিয়েতনাম, চায়না, ইন্ডিয়া এইসব দেশ থেকে নিয়ে আসে। সো এখন যদি কোনো কারণে আমেরিকান গভর্নমেন্ট চিন্তা করে যে এই প্রোডাকশনটা তারা ইউএস এর ভিতরে করবে, সো দে উইল দ্য ওয়ে দে ইম্পোজ হাই ট্যারিফ রেট। সো তারা এই গার্মেন্ট প্রোডাক্টের উপরে অনেক বেশি ট্যারিফ ইম্পোজ করবে যাতে বাংলাদেশি প্রোডাক্ট অনেক বেশি ট্যারিফ দিতে হচ্ছে। ট্যারিফের কারণে ওই প্রোডাক্টটা আর ওই ইউএস এর মার্কেটে বিক্রি হওয়ার মতো প্রাইসে দিতে পারবে না। সো তখন যেটা হবে যে আ কেউ যদি লোকালি, আমেরিকান কোনো কোম্পানি যদি লোকালি তাদের দেশে আরো কম খরচে বানিয়ে নিতে পারে তৈরি পোশাকটা, তাহলে আ গার্মেন্টসটা সেগুলোতে কিন্তু আমরা ৩০০% ২০০% এর উপর আমরা একটা ট্যারিফ বসাই। সো দ্যাট মেক্স দ্য প্রোডাক্ট, মানে আমাদের যে বাংলাদেশে যে গাড়ির যে খরচ, একটা বিদেশি গাড়ি যদি আমরা যখন আনি, সেটা কিন্তু অনেক অ্যাকচুয়াল দামের থেকে অনেক ৩ থেকে ২ গুণ বেশি দাম দিয়ে আমাদেরকে কিনতে হয়। সো দিস ইজ অ্যান এক্সাম্পল। সো এইটাই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বেসিক আইডিয়া ছিল যে ট্যারিফের মাধ্যমে সে ট্যাক্স রেভিনিউ জেনারেট করবে এবং তার জবগুলো বিদেশ থেকে সে ইউএসএ তে নিয়ে আসতে চায়। সো দ্যাট ওয়াজ দ্য ব্যাকড্রপ এবং আমি এখন চলে যাচ্ছি জাহিদের কাছে। সো জাহিদ উইল ওয়াক আস থ্রু
what are those tariff numbers যেটা ডোনাল্ড ট্রাম্প নিয়ে এসেছে এবং what is the calculation method. Jahid, over to you. Yes. তো আমি জাস্ট আছে আপনার প্রিভিয়াস স্লাইডটাতে। তো ডোনাল্ড ট্রাম্প যখন আপনার ইলেকশন ক্যাম্পেইন প্লাস হচ্ছে গিয়ে ওর ইনাগুরেশন স্পিচে সো একটা জিনিস বারবার মেনশন করেছে, সো হি ওয়ান্টস টু কাট দ্য বাজেট ডেফিসিট, হি অলসো ওয়ান্টস টু কাট দ্য কর্পোরেট ট্যাক্স। সো এই দুটার ব্যাকআপ বা এই দুটা সাবসিডি বা এই দুটার অল্টারনেটিভ হিসেবেই ও হচ্ছে এই ট্যারিফটা ইম্পোজ করতে চাচ্ছে, যাতে ডেফিসিটটাও কমে আসে এবং কর্পোরেট ট্যাক্সটাও সে কাট করতে পারে। তো দ্যাট ওয়াজ দ্য টু মেইন মোটিভ। হ্যাঁ। সো ট্রাম্প হচ্ছে জানুয়ারি 20-তে অফিস নিল এবং যখন ফার্স্ট ইনাগুরেশন স্পিচে হি মেনশনস অ্যাবাউট মেক্সিকো এবং কানাডা এবং he plans to impose immediately the tariff from February 1st. So আমরা প্রথমে দেখলাম ফেব্রুয়ারি 1st মেক্সিকো এবং কানাডার প্রোডাক্টের উপরই 25% ইম্পোজ করলো, উইথ চায়নাতে 10%. So then again একটা retaliation হিসেবে কানাডা এবং মেক্সিকো comes with the same numbers and on the US product and China with the same number. Then in the very next week before it gets effective, ট্রাম্প হচ্ছে গিয়ে এটা পজ করলো এবং they wants to have more discussion and pause for 30 days. এবং এখানে একটা বড় একটা ইস্যু যে ট্রাম্প বারবার নিয়ে আসতেছে, যে ফেন্টানিল এবং illegal immigration coming from US and coming from Mexico and Canada. So কানাডা এবং মেক্সিকো দুটা দেশই খুব ইমিডিয়েট কিছু ইম্প্যাক্ট এবং ডিসিশন নিল যাতে ওই জিনিসগুলো অফ হয় এবং they want to work with the US. That's their intention. Then again আমরা দেখলাম 30 days পরে মার্চে আমরা নতুন করে ট্যারিফ দেখলাম, বাট এইবার আমরা হচ্ছে নতুন করে কোনো ব্ল্যাঙ্কেট ট্যারিফ দেখলাম না, বাট US comes with 25% tariff on steel and other stuff. So এইখানে যখন এটা আসলো এবং in the meantime US also works on 25% tariff on auto. So ওইখানে গিয়ে দেন আমরা দেখতে পেলাম যে নতুন ডিসকাশন এবং নতুন করে একটা ইউএস অ্যাডমিশন বলতেছে রিসিপ্রোকাল ট্যারিফ। সো হোয়াট ইজ দ্য রিসিপ্রোকাল ট্যারিফ? সো ওইটা কি এপ্রিলের 2nd যেটা নিয়ে আসলো রেসিপ্রোকাল ট্যারিফ এবং যেটা ডোনাল্ড ট্রাম্প বলল যে লিবারেশন ডে, রাইট। সো এক্সপ্লেইন হোয়াট ইজ লিবারেশন। সো যেটা নিউজ পেপারে বা নিউজ মিডিয়াগুলোতে যেটা এসেছে যে ডোনাল্ড ট্রাম্প hosted like a press conference in the White House and ওর হাতে যেটা ছিল একটা বড় একটা প্ল্যাকার্ডের মতো ছিল যেটাতে এই জিনিস নাম্বারগুলোই ওখানে ছিল। সো এক্সপ্লেইন টু আওয়ার অডিয়েন্স হোয়াট ইজ আ রেসিপ্রোকাল ট্যারিফ এবং এটা কিভাবে কাজ করে। সো ডোনাল্ড ট্রাম্প এটা শুরু থেকেই যেটা আপনি অলরেডি একবার মেনশন করেছেন যে other countries taking advantage of US, they are ripping US off. So according to Donald Trump. So it means হচ্ছে US অনেক বেশি এক্সপোর্ট করে from different countries versus those countries export a very little from US. So এই জিনিস ডোনাল্ড ট্রাম্প ripping them off. So এই জন্য ও এটাকে রিসিপ্রোকাল ট্যারিফ হিসেবে নিয়ে আসছে এবং রিসিপ্রোকাল ট্যারিফটা হচ্ছে প্রত্যেকটা পার্টিকুলার কান্ট্রির সাথে ট্রেড ডেফিসিটটা। সো ট্রেড ডেফিসিট কামস from US এর পার্সপেক্টিভ থেকে ইম্পোর্ট থেকে US এর পার্সপেক্টিভ থেকে বলা হচ্ছে ট্রেড ডেফিসিট ফর US. সো ডোনাল্ড ট্রাম্প হচ্ছে আলটিমেটলি কামস উইথ আ পার্সেন্টেজ। US অ্যাডমিনিস্ট্রেশন এই যে এই কলামের যে নাম্বারটা এটাই হলো এই নাম্বারটার ক্যালকুলেশন, রাইট? রাইট। সো আমরা এরপর একটা এক্সাম্পল দেখবো জাস্ট পার্টিকুলার একটা কান্ট্রির জন্য। লেটস টক অ্যাবাউট বাংলাদেশ। সো বাংলাদেশ থেকে কিরকম? তো 2024 বেসিক্যালি বাংলাদেশ ইউএসএ তে এক্সপোর্ট করেছে। সো সেটা ইউএস এর পার্সপেক্টিভ থেকে বললে ইউএস বাংলাদেশ থেকে ইম্পোর্ট করেছে $8.3 বিলিয়ন। এট দ্য সেম টাইম বাংলাদেশ ইউএস বাংলাদেশে এক্সপোর্ট করেছে $2.2 বিলিয়ন। সো ট্রেড ডেফিসিট ফর ইউএস $6.1 billion. So for according to Trump administration formula, so trade deficit divided by total import, so it comes to 74%. Then again, according to Trump, they give all the country 50% discount on that.
So 50% of 74% is 37%. তো এই যে এখানে যে বাংলাদেশে যখন ডোনাল্ড ট্রাম্প প্রত্যেকটা কান্ট্রিরকেই ডেসক্রিপশন দিয়েছে এবং বাংলাদেশের কথাও সে বলেছে যে Right. 74% হচ্ছে চার্জ অ্যাকর্ডিং টু করছে। হিম দিস ইজ দ্য ট্যারিফ। অ্যাকর্ডিং টু হিম বাংলাদেশ ইউএসকে ট্যারিফ করেছে 74% অ্যাকর্ডিং টু দেয়ার ডেফিনিশন। সো আমেরিকা যেটা করতেছে যে রিসিপ্রোকাল ট্যারিফ দিচ্ছে যেটা হলো এই 50% অফ 74% যেটা 37%। দ্যাটস দ্য ক্যালকুলেশন, রাইট? ওকে। তাহলে আরেকটা কান্ট্রির কথা আমরা ধরি যে তার মানে যে আমরা যেখানে দেখতে পাচ্ছি যে ভিয়েতনামের ক্ষেত্রে ভিয়েতনাম অবভিয়াসলি দে আর বিগ এক্সপোর্টার অফ গার্মেন্টস এবং তার মানে তারা খুবই কম ইম্পোর্ট করে ইউএস থেকে এবং দ্যাটস দ্য রিজন ওয়াই দেয়ার নাম্বারস আর ভেরি হাই এবং ওরা প- প্রায় হাফ অফ ইট ওরা ট্যারিফ করছে। ইউএস প্রায় 45-46% মতো ট্যারিফ বসাচ্ছে ওদের সব প্রোডাক্টের উপরে। প্রবলেমটা হলো যে এখন পর্যন্ত আমরা জানি না যে কোন ধরনের প্রোডাক্টের উপরে এই জিনিসটা ট্যারিফটা দিচ্ছে নাকি এটা সব ধরনের প্রোডাক্টের উপরে। ডিটেইলসটা মনে হয় এখনো অ্যাভেলেবল দ্য হয়নি। অ্যাডমিনিস্ট্রেশন এক্সপ্লেইন করে নাই। ওকে। সো ইটস আ ভেরি বিজার ওয়ে টু ক্যালকুলেট দ্য ট্যারিফ ক্যালকুলেশন। দিস ইজ ডেফিনিটলি নট মানে যারা ট্রেড এক্সপার্ট বা যারা এই বিষয়ে ইকোনমিক্সে কাজ করেন দে নেভার থট অফ দিস ওয়ে টু ক্যালকুলেট ট্যারিফ। So It's a sort it's of new invention of some economic the theories. রাইট। সো আমরা বুঝতে পারলাম যে কানাডা মানে আমেরিকা বাংলাদেশকে যে 37% ট্যারিফ দিয়েছে সেটা কিভাবে তারা ক্যালকুলেট করলো। আচ্ছা, লেটস টক অ্যাবাউট দ্য ইমপ্যাক্ট অন বাংলাদেশ যে এই ট্যারিফের কারণে বাংলাদেশের উপরে আসলে কি ধরনের ইমপ্যাক্ট হতে পারে? বাংলাদেশ, ভিয়েতনাম, কম্বোডিয়া, সো দিস কান্ট্রিজ এইগুলা হচ্ছে মেজর এক্সপোর্টার টু বি ইউএস। সো আমরা যেমন যারা আমরা যারা কানাডায় আছি আমরা প্রায় আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারি। So, আমি যখন মাঝে মধ্যে ওয়ালমার্ট বা এই ধরনের বা উইনার্স এই ধরনের দোকানে জামা কাপড়ের জন্য যাই কেনার জন্য। সো আমি ইউজ টু সি লট অফ ক্লথস কামিং ফ্রম বাংলাদেশ, ভিয়েতনাম, চায়না। সো ইউএসএ এই ক্লথিং গুলো মোস্টলি এই আহ, বাংলাদেশ, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্ডিয়া, চায়না এই সকল দেশ থেকেই ইম্পোর্ট করে। বিকজ যেটা আপনি আগেই বলেছেন যে ক্লথিং অনেক চিপ প্রাইসে বানিয়ে আনা যায়। দ্যাট ইজ দ্য মেইন রিজন যে এই কারণে বেসিক্যালি মার্কেটটা ক্লথিং মার্কেটটা ওইখানে চলে গেছে। তো বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বাংলাদেশের টোটাল এক্সপোর্টের মোর দেন 80% এক্সপোর্ট কামিং ফ্রম এবং ইন্ডাস্ট্রিতে বিজনেস করছে বা এই ধরনের বিজনেসের সাথে ইনভলভ। তো ওদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দে আর রিয়েলি মানে বাংলাদেশ ইজ রিয়েলি স্ট্রাগলিং অন প্রাইসিং। সো ওরা অলরেডি খুব লো মার্জিনে কাজ করছে। বেসিক্যালি বাংলাদেশে অলরেডি আপনার মার্জিন শ্রিঙ্ক হওয়ার কারণে দে হ্যাভ ভেরি লিটল বাফার। সো এর মধ্যে যদি এই কারেন্টলি বাংলাদেশ অলরেডি পেইং 15% ট্যারিফ। সো এখন এই জিনিসটা এখনো ক্লিয়ার না এই 37 কি অন টপ 15% অর অল টুগেদার 37%। 37%। আমি সো হি হ্যাজ দ্য সেম কাইন্ড অফ আর্গুমেন্ট যে এই 37% এর ট্যারিফটা এখনো ক্লিয়ার না যে এটা কি এক্সিস্টিং 15% এর উপরে নাকি ইটস অল টুগেদার। আরেকটা জিনিস যেটা আসিফ ভাইয়ের কাছ থেকে শুনলাম সেটা হচ্ছে যে বাংলাদেশ যে এক্সপোর্ট করে ইউএসএ তে এটা খুবই একটা ওভারঅল যে পার্সেন্টেজ বাংলাদেশের যে এক্সপোর্ট বাংলাদেশ খুব বেশি এক্সপোর্ট মানে আমাদের পার্সেন্টেজ যেটা জিডিপির পার্সেন্টেজে যে আমাদের যে এক্সপোর্ট নাম্বার এটা খুব একটা বড় না এবং ওইটারও একটা খুব সীমিত পরিমাণের নাম্বার হচ্ছে আমরা ইউএসএ তে করি। আমাদের মেজর মার্কেট হচ্ছে ইউরোপ, আমেরিকা, ইউরোপ। নর্থ আমেরিকা। সো দের মাইট বি অ্যাকচুয়ালি অ্যান অপরচুনিটি ফর আস টু টেক সাম মার্কেট শেয়ার ফ্রম আদার কান্ট্রিজ। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি যে অন্যান্য যেটা ভিয়েতনামের উপরে কিন্তু ট্যারিফের পার্সেন্টেজটা আমাদের থেকে বেশি। তারপরে আমরা যেটা জানি যে চায়না আমরা অলরেডি জানি যে চায়না গার্মেন্টসে। ইন্ডিয়াতে একটা 26%। সো ইন্ডিয়া উইল ট্রাই টু টেক আ লিটল বিট অফ মার্কেট শেয়ার যদি এই ধরনের নাম্বারগুলো অ্যাকচুয়ালি হয়। কম্বোডিয়ার ক্ষেত্রেও কিন্তু আমাদের মতোই 37% এর থেকেও বেশি। সো দেয়ার মাইট বি আ সিচুয়েশন ফর বাংলাদেশ যে
এটা আসলে কস্ট বাড়বে। আমেরিকান কনজিউমারের পার্সপেক্টিভ থেকে কিন্তু আল্টিমেটলি কস্টটা বাড়বে। কিন্তু বাংলাদেশের একটা অপরচুনিটি আছে যে অন্যান্য দেশের থেকে কিছু মার্কেট শেয়ার ক্যাপচার করা। এইটা হয়তোবা বাংলাদেশের ক্ষেত্রে সম্ভব হতে পারে ইফ উই ক্যান নেগোশিয়েট উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেশন এবং আমাদের যদি যারা রেগুলেটরি পর্যায়ে কাজ করে, তারা যদি এই জিনিসটাকে তারা এই অ্যাডভান্টেজটা নিতে পারে। সো দ্যাটস দ্য থিংস দ্যাট উই শুড বি লুকিং এট। তো এইখানে সরি। আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই। তা হচ্ছে যে হ্যাঁ, বাংলাদেশ আপনার ভিয়েতনাম এবং চায়না বেসিক্যালি আপনার হাই এন্ড এর ক্লথিং গুলো এক্সপোর্ট করে। অন দ্য আদার রাইট, হ্যান্ড বাংলাদেশ, কম্বোডিয়া এবং ইন্ডিয়া ইন্ডিয়ার সবটা বড় অংশ প্রোডাক্ট গুলা। সো যেমন রাইট। আমাদের যে পোলো শার্ট বলি আমরা, জিন্সও ঠিক না। সো বেসিক যে টি শার্ট গুলা, মোস্টলি শার্ট, টি শার্ট এই ধরনের জিনিসগুলাই বাংলাদেশ থেকে বেশি এক্সপোর্ট হয়। সো বাংলাদেশের জন্য এদের যেটা অ্যাডভান্টেজ বলা যায়, মার্কেট শেয়ারের পার্সপেক্টিভ থেকে ইউরোপ ইজ দ্য লার্জেস্ট ওয়ান, প্রবাবলি নর্থ আমেরিকা কামস সেকেন্ড। সো বাট বাংলাদেশের জন্য যেটা অ্যাডভান্টেজ, বাংলাদেশের যে কম্পিটিটর ইন দ্য ওয়ার্ল্ড মার্কেট ইন বেসিক ক্লথিং, সো ওদের রেটটা বেসিক্যালি স্টিল হায়ার দেন বাংলাদেশ। সো বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে চ্যালেঞ্জ যেটা হতে পারে, যদি এই বিকজ এখনো কোনো কিছু ক্লিয়ার না, এই ইনস্ট্রাকশন গুলো কিভাবে আসবে, কিভাবে হবে। সো বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হতে পারে যদি এই জিনিসগুলো নেগেটিভলি নেভিগেট হয়। বিগেস্ট চ্যালেঞ্জ উইল বি দ্য ফরেক্স রিজার্ভ, বিকজ আমরা লাস্ট ওভার দ্য ফিউ ইয়ার্স বাংলাদেশের সবাই, ইনক্লুডিং আমরাও জানি জিনিসটা, যে বাংলাদেশ রিয়েলি স্ট্রাগলিং অন দ্য ফরেক্স রিজার্ভ সাইড। তো যদি এক্সপোর্টে মানে মিনিমাম হলেও it will impact reserve again. So ultimately আমরা যে কারেন্সি প্রবাবলি ডিভ্যালুয়েশন হতে পারে স্লাইটলি, যদি এইগুলি ইম্প্যাক্ট করে। এগুলোর ইমপ্যাক্ট এখনো খুবই আনক্লিয়ার যে কতটুকু কোন ডিগ্রিতে কতটুকু ইমপ্যাক্ট করবে। সো দিজ আর জাস্ট স্পেকুলেটিভ আইডিয়া এট দিস আইডিয়া পয়েন্ট। কতটুকু এক্স্যাক্টলি হবে সেটা সেটা খুবই বলা মুশকিল। নাও লেটস ফোকাস অন দ্য ক্যানাডিয়ান সাইড। সো এই যে কানাডার সাথে যে রিটালিটরি যে একটা ট্রেড ওয়ার চলছে, সো আমরা জানি যে আহ, প্রথম থেকেই ডোনাল্ড ট্রাম্প কানাডা এবং মেক্সিকোতে অ্যাটাকিং একটা স্টেজে ছিল এবং বিভিন্ন জায়গায় ওরা বলেছে যে দে উড লাইক টু মেক কানাডা দ্য 51st স্টেট এবং যেটা অনেকেই বলে এবং হয়তো বা ইটস অ্যাকচুয়ালি ট্রুথ ইজ যে কানাডাকে ওরা প্রথমে সবাই ভেবে কানাডা 51st স্টেট, বাট ওয়েন হি ইজ রিয়েলি সিরিয়াস, কারণটা হচ্ছে যে কানাডাতে প্রচুর যে খনিজ সম্পদ বা ন্যাচারাল রিসোর্সেস আসে, দে ওয়ান্ট টু টেক অ্যাডভান্টেজ অফ দ্যাট ফ্রেশ ওয়াটারের যে রিসোর্স আছে, প্লাস যেই সব কান্ট্রিগুলোকে তারা নেওয়ার চিন্তা করছে, গ্রিনল্যান্ড তাদের মধ্যে একটা, এবং পানামা ক্যানেলের, শুধুমাত্র পানামা ক্যানেল যেটা সেটা শুধু ওরা নিতে চায়, পুরো পানামা দেশটাকে নিতে চায় না। সো বেসিক্যালি হি ইজ গোয়িং আফটার ফর দোজ কান্ট্রিজ হু হ্যাজ রিসোর্সেস। Canada is very highly মানে ইউক্রেন। natural country, so he is putting all this tariff to put a lot of pressure on us. So explain us what's the Canadian US relationship right now, or the situation, trade war. ইনক্লুডিং আপনার ডেনমার্ক, গ্রিনল্যান্ড এবং পানামা ক্যানেল, কানাডা আর ডোনাল্ড ট্রাম্প ইউ যে Natural রিসোর্স গুলো minerals, নেওয়ার জন্য। right. সো আমরা আলটিমেটলি হি ইজ গোয়িং আফটার রিসোর্সেস, কানাডা এবং মেক্সিকো। So on Canada, he starts with 25% tariff on all Canadian products. So it was devastating for Canadian economy. Then আমরা Right. হয়তো 2 থেকে 3 দিনের মধ্যে আমরা হয়তো দেখতে পেলাম যে জাস্টিন ট্রুডো, ওই সময়কার কানাডিয়ান প্রাইম মিনিস্টার, কামস উইথ দ্য সেম নাম্বার। আই মিন জাস্টিন Dollar ট্রুডো, for dollar. রাইট, ডলার ফর ডলার। সো ওখানে দুটা ফেজে ছিল। প্রথম ফেজে সার্টেন কিছু প্রোডাক্ট, দেন সেকেন্ড ফেজে প্রবাবলি 21 days পরে ছিল সার্টেন কিছু প্রোডাক্ট, বাট সেম জিনিস 25% অন অল ইউএস প্রোডাক্ট। সো আমরা এর ফলাফল হিসেবে দেখলাম যে প্রবাবলি 2 থেকে 3 দিনের মাথায় আবার জাস্টিন ট্রুডো এবং ডোনাল্ড ট্রাম্প হ্যাড আ ফোন কল, দেন এভরিথিং গট পজ ফর 30 days। বাট যখন এটা পজ 10 দিনের মাথায় আর কি, মার্চ 12-এ আমরা দেখলাম যে ইউএস অ্যানাউন্সেস 25% ট্যারিফ অন অল স্টিল অ্যান্ড অ্যালুমিনিয়াম
aluminum and products. But it is not specific to Canada, but Canada steel এবং aluminum industry is very big এবং they mostly depend on the export to US Right. market. So indirectly Canada got a big hit on steel এবং aluminum side. এবং same the very next day we see Canada comes with a 25% retaliatory tariff on US steel products. So again, এপ্রিল মাসের শুরুতে আমরা দেখতে পেলাম এপ্রিল মাসে 25% ট্যারিফ অন অটো ইম্পোর্ট। সো নিজে থেকে মোস্টলি কানাডা এবং মেক্সিকো থেকে মানে ফিনিশড অটোগুলোর উপর 25% ট্যারিফ। দেন again 20 এপ্রিলের 5th আমরা দেখলাম রেসিপ্রোকাল ট্যারিফ, বাট ফরচুনেটলি এইখানে কানাডা ওয়াজ এক্সক্লুডেড। At this point, at the recording of this video, which is like 6th April, Sunday 6th April, কানাডাতে এখন কানাডার উপর ট্যারিফ আছে 25% ট্যারিফ অন দ্য স্টিলস অ্যান্ড অ্যালুমিনিয়াম এবং যেটা অটো ইম্পোর্টের উপরে, রাইট? রাইট। তো দুইটা সেক্টরে এখন মানে ট্যারিফটা যেটা স্টিল, অ্যালুমিনিয়াম এবং অটো সেক্টর, এবং উই ডোন্ট নো এক্স্যাক্টলি হাউ দ্য থিংস আর গোনা বি ইন দ্য ডেইরি সেক্টর অথবা অন্যান্য যেসব সেক্টরগুলো আছে, উই ডোন্ট নো ইয়েট। বাট এই তিনটা সেক্টর হেভিলি হিট। আমি যতটুকু দেখলাম সিবিসি এবং বিভিন্ন নিউজ চ্যানেলের থেকে যে অলরেডি স্টিল অ্যান্ড অ্যালুমিনিয়াম সেক্টরে প্রচুর লে অফ হয়ে গেছে, এবং মার্ক কার্নি, যেটা ট্রুডোর পরে যে প্রাইম মিনিস্টার এখন কানাডাতে, উনি যেটা বলেছে, দে মেড আ হোল বাঞ্চ অফ চেঞ্জেস। নর্মালি এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সের জন্য 1 সপ্তাহ ওয়েট করতে হয়, সো দে ওয়েভ দ্যাট ওয়ান উইক, যেটা ওয়েটিং পিরিয়ড। তারপরে হচ্ছে এদের জন্য সরাসরি আরো কিছু প্রোগ্রাম, যেটা হলো সেভারেন্স যদি যখন থাকে তখন EI has to wait until the severance end, those kind of programs. So they eliminated all those things. এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে স্টিল এবং অ্যালুমিনিয়ামের যেগুলো, তাদেরকে লিকুইডিটি সাপোর্ট দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের ফাইন্যান্সিং, লো কস্ট ফাইন্যান্সিং, এই সাপোর্টগুলো দেওয়া হচ্ছে, প্লাস কিছু GST HST হলিডে আছে। So that's how the Canadian government is trying to give some sort of financial support to these affected sectors. Now, let's talk about the কিভাবে এই জিনিসটা ইম্প্যাক্ট করবে ব্রড মার্কেটের উপরে। তো ট্যারিফ অন কানাডিয়ান আপনার স্টিল এবং কানাডিয়ান অটো। সো বাই দ্য ওয়ে, আমি একটা জিনিস মেনশন করতে ভুলে গেছি আগের স্লাইডটাতে, সেটা হচ্ছে মানে আমি যে সেখানে অ্যাড করতে অটো ট্যারিফ নিয়ে। আমি একটা পডকাস্ট শুনছিলাম লাস্ট উইকে, যে পডকাস্টে গেস্ট ছিলেন হচ্ছে US অটো ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। সো ও এই অটো ট্যারিফটা ডিফাইন করা হচ্ছে যে ফিনিশড অটো প্রোডাক্টসের। সো এটা ওর ভাষ্য মতে ইটস টাফ টু ডিফাইন কতটা ফিনিশড। সো এটা ও বলতেছে যে এটা ইজ নট পসিবল টু ডিফাইন ভেরি স্পেসিফিক্যালি। সো অ্যাগেইন অন্যান্য ট্যারিফগুলোর মতো এটা ডিটেলসটাও আসলে পার্টিকুলারলি অটো ইন্ডাস্ট্রির জন্য ইটস টাফ টু ডিফাইন। স্টিল এখন যদি স্পেকুলেটিভ মোডে আছে। সো অ্যাগেইন অন ইকোনমিক ইম্প্যাক্ট। Right. What's the effect on tariff in our life? So ট্রাম্পের এই যে পুরো ট্যারিফের যে বিষয়টা, এটার ইম্প্যাক্টটা আসলে কি? সো ইমিডিয়েট ইম্প্যাক্ট যেটা হয়েছে যে প্রচুর আনসার্টেনিটি ইকোনমির মধ্যে এখন আছে। সো নোবডি নোজ হোয়াট টু এক্সপেক্ট। আপনারা যারা ব্যাংক অফ কানাডার যেই গভর্নর, তার যে কমেন্টারি শুনে থাকেন, দে হ্যাভ বিন টকিং অ্যাবাউট দিস ফর দ্য লাস্ট 2-3 মনিটারি পলিসি রিপোর্ট, এবং তারা বারবার করে বলে আসছে যে পরিমাণ আনসার্টেনিটি এখন এই পলিসিগুলোতে, নোবডি ক্যান ডু এনি মডেলিং লাইক ফিউচার প্রেডিকশন, ভেরি ডিফিকাল্ট টু ডু। সো আমরা যেটা দেখলাম যে এপ্রিলের 2 তারিখে যখন ডোনাল্ড ট্রাম্প 4টার সময় হোয়াইট হাউসে প্রেস কনফারেন্স ডাকে, ইমিডিয়েটলি স্টক মার্কেট পরের দিন সেকেন্ড ডেতে আরও 5% কমে, যখন চায়না এই ইউএসের যেই ট্যারিফটা ইম্পোজ করেছে সেটা একটা রিটালিয়েশন আনলো। চায়না মেড দেয়ার ওন ট্যারিফ অন দ্য US প্রোডাক্ট। সো পরপর 2 দিনে S&P 500 থেকে শুরু করে যত ধরনের গ্লোবাল ফাইন্যান্সিয়াল মার্কেট আছে, আমি খুব কুইকলি কতগুলো মার্কেট আপনাদেরকে নিয়ে যাব। সো এই মার্কেটগুলোতে
প্রচন্ডভাবে রিঅ্যাক্ট করে এবং সব মার্কেট অ্যাক্রস দ্য বোর্ড অলমোস্ট 10% এর উপরে লস হয়। তো আমি কুইকলি আপনাদেরকে একটু ফাইন্যান্সিয়াল মার্কেটের রিঅ্যাকশনটা দেখাইতে চাচ্ছি। সো আপনারা যদি দেখেন এই চার্টে, এটা হচ্ছে NASDAQ 100, যেটা ইউএসএ তে মোস্টলি টেক হেভি। এইখানে আপনার এইটা ছিল আপনার, আমি এখানে যদি ডেইলি চার্টে নিয়ে আসি, আপনারা দেখতে পারবেন যে ডেইলি চার্ট এপ্রিলের ১ তারিখে এখানে ছিল এবং পরের দিন এপ্রিলের ২ তারিখে আ যখন ওপেন হয় তখনই একবার ড্রপ করে এবং বাই ফ্রাইডে which is April 4th, ২ দিনে প্রায় 10% এর উপরে কিন্তু কমে আসে। এবং সেম একই স্টোরি ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ, যেটা মোস্টলি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি, সেটাতেও আপনার সিগনিফিক্যান্ট লস। সেম স্টোরি ইন দ্য S&P 500, সেম স্টোরি ইন দ্য Canadian স্টক মার্কেট। আপনারা দেখতে পাচ্ছেন যে ইউএস এর স্মল ক্যাপ IWM সেটাও প্রায় সিগনিফিক্যান্টলি লস। এছাড়াও আমরা যদি বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের দিকে, ক্রিপ্টোকারেন্সি মার্কেট আনইউজুয়ালি they are not dropping that much. এটা ডিফারেন্ট ডাইনামিক্স থাকতে পারে বিকজ ক্রিপ্টো মার্কেট ইজ নট পার্ট অফ দ্য ট্যারিফ। সো দ্যাটস দ্য রিজন ওয়াই ইটস নট রিয়াক্টিং দ্যাট মাচ। বাট যেহেতু ওভারঅল মার্কেটটা কমে আসছে, সো দ্যাটস ওয়াই মানুষ ক্রিপ্টো মার্কেট থেকেও টাকা স্লোলি সরায় নিচ্ছে। সো দ্যাটস দ্য সেলিং প্রেশার, ক্রিপ্টো মার্কেট ইজ ড্রপিং। Only market that is slightly different than the broad market is gold. গোল্ড হচ্ছে প্রায় অল টাইম হাইয়ের কাছে ছিল যখন থেকে এই ট্রেড ওয়ারের কথাবার্তা শুরু হয়েছে। আমরা দেখেছি যে গোল্ড ইজ অলমোস্ট ক্লোজ টু দ্য অল টাইম হাই। যদিও লাস্ট ২ দিনে কিছুটা কারেকশন দেখা যাচ্ছে, বাট স্টিল গোল্ড ইজ ভেরি স্ট্রং, যেটা মাত্র আমরা 5% ফ্রম দ্য অল টাইম হাই। সো উইচ ইজ ভেরি আনইউজুয়াল। এটাই সাধারণত হয় যখনই স্টক মার্কেটে যখন কখনোই প্রচুর আনসার্টেনিটি, ইনভেস্টর্স টিপিক্যালি সুইচ দেয়ার মানি টু গোল্ড অর সাম আদার সেফ অ্যাসেটস এবং ভাইস ভার্সা। সো অন্যান্য ক্রিপ্টোকারেন্সি যেমন ইথেরিয়াম ইজ স্টিল গোয়িং ডাউন। আরেকটা যেটা মেজর হিট করেছে সেটা হচ্ছে যে অয়েল প্রাইস। অয়েল প্রাইস টুক এ বিগ হিট। দ্য রিজন ফর দ্যাট ইজ প্রিটি সিম্পল, যে যদি এই ট্রেড ওয়ারটা আপনার কিছু সময় ধরে থাকে, দেন উই আর ডেফিনেটলি এন্টারিং ইনটু এ রিসেশন। এবং রিসেশনের সময় কিন্তু যে কনজিউমার যে ডিমান্ড, কনসাম্পশন ডিমান্ড এই এই অয়েলের, এটা কিন্তু অটোমেটিক্যালি কমে আসে। সো যেহেতু লেস ডিমান্ড, অটোমেটিক্যালি সাপ্লাইটাও বেশি থাকবে, প্রাইসটা কমে আসবে। সো দ্যাটস ওয়াই উই স আ বিগ ড্রপ ইন দ্য অয়েল প্রাইস। অয়েল প্রাইস আমরা লাস্ট ২-৩ বছর ধরে দেখে আসতেছি যে every time it hit $66, typically it bounced back, but this time $66 নিচে এখন $62 এ ট্রেড করছে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ডলার যেটা আমরা জানি যে ডলার ইন্ডেক্স, বেসিক্যালি এটা একটা ডলারের যে ইউএস ডলার কারেন্সি এগেইনস্ট অল দ্য মেজর আদার কারেন্সিস, এটা কিন্তু সিগনিফিক্যান্টলি ড্রপ করছে। লাস্ট আসে তখন কিন্তু বন্ড, সেটা কিন্তু কারণটা কি, যে পিপল আর হ্যাপি উইথ লো ইন্টারেস্ট এবং দে এক্সপেক্ট যে ফেডারেল রিজার্ভ বা ব্যাংক অফ কানাডা, এটা বোথ ইউএস ক্ষেত্রেও সত্য। আমি যদি ক্যানাডিয়ান বন্ড মার্কেটে যাই সেটাও একই স্টোরি, যে যখন রিসেশন আসে তখন কিন্তু মানুষ আর অত স্পেন্ড করতে চায় না, তখন অটোমেটিক্যালি ইন্টারেস্ট রেট কমে যায়, কমাতে হয়। ব্যাংক অফ কানাডা বা ফেডারেল রিজার্ভকে অটোমেটিক্যালি ইন্টারেস্ট রেট কমাতে বাধ্য হয় টু বুস্ট কনজিউমার স্পেন্ডিং। That's the reason why we are seeing huge drop in bond yield. সো আপনার পার্সোনালি এটার ইম্প্যাক্ট কি? আপনার যদি কোনো ইনভেস্টমেন্টের মধ্যে বন্ড থাকে, then you will see a big increase in your bond price. সো ধরেন আপনার একটা ব্যালেন্সড পোর্টফোলিও আছে, আপনার হয়তোবা 60% স্টক, 40% বন্ড। সো দ্যাটস হাউ ইউ আর ব্যালেন্সিং ইউর পোর্টফোলিও। যদি আপনার 100% স্টক পোর্টফোলিও থাকে তাহলে কিন্তু আপনি দেখবেন যে প্রায় 8-10% এর মতো লস। আর আপনার যদি ব্যালেন্স থাকে, আপনার স্টক পোর্শন কমছে কিন্তু বন্ড পোর্শন কিন্তু বেড়ে যাচ্ছে। সো দ্যাটস হাউ ইউ কাউন্টার ব্যালেন্স। এছাড়াও বড় কোম্পানি মেটা, জেপি মর্গান, আলিবাবা, এনভিডিয়া, অনেকেরই পছন্দ এনভিডিয়া। এনভিডিয়া কিন্তু 140-50 এর রেঞ্জ থেকে প্রায় 94 এ নেমে আসছে, প্রায় অলমোস্ট
40% এর মতো লস। কেউ যদি এই হাই প্রাইসে কিনে থাকে, they will see a significant $40 লস। আমরা যদি একটু ইউরোপিয়ান মার্কেটের দিকে যাই, এটা যেমন জার্মান মার্কেট, ডাক্স, সেটাও কিন্তু লাস্ট ২ দিনে প্রায় 10% এর মতো কমে আসছে ফ্রম দ্য টপ পিক মার্কেট। এছাড়াও আমরা যদি ফ্রেঞ্চ ইন্ডেক্স দেখেন, সেটাও একই স্টোরি। জাপানিজ স্টক মার্কেট একই স্টোরি। কোরিয়ান স্টক মার্কেট significantly dropped because Korea got hit by a huge tariff rate. এছাড়াও IDX ইন্দোনেশিয়ান স্টক মার্কেট, ইউকে স্টক মার্কেট এবং সাংহাই স্টক মার্কেট সবাই কিন্তু একই ধরনের রিঅ্যাকশন আমরা দেখেছি। এবং নিফটি যেটা Indian stock market, Yeah. they were already in a downtrend since the last fall because ইন্ডিয়ান মার্কেটে যেটা হয়েছে গত ২ বছরে extremely bullish ছিল। That's just the correction phase. So আমরা যেই মার্কেটের দিকেই তাকাই না কেন, we see a big drop in the stock market across the board. আরেকটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, সেটা হলো যে কানাডা, ইউএস এর যে এক্সচেঞ্জ রেট, এবং আমরা দেখতে পাচ্ছি যে এইটা beginning of this year almost 145 এর কাছাকাছি ছিল। It dropped a bit on April 2nd, or sorry, April 3rd, but it bounced back a little bit. So এখানে কিন্তু একটা বিষয় ইন্টারেস্টিং, যেটা হলো যে যদি ইউএস ডলার ডেপ্রিশিয়েট করে, তাহলে কিন্তু আমরা দেখব যে কানাডিয়ান ডলার অ্যাকচুয়ালি উইল গেট এ বুস্ট। সো অ্যাজ এ কনজিউমার we might be benefiting from this, মানে ইউএস ডলার যদি কমে আসে, সেটা একটা বেনিফিট আমরা কিন্তু পাবো। বাট যেটা মেইন পয়েন্ট, যে এই যে শর্ট টার্মে আমরা যেটা দেখছি যে স্টক মার্কেটে হিউজ ভলাটিলিটি আমরা দেখতে পাচ্ছি, যে মার্কেট ইজ স্টিল ট্রাইং টু ফিগার আউট ওকে হোয়াটস দ্য আউটকাম অফ দিস ট্রেড ওয়ার ইন স্টক প্রাইস। এটার যে ইম্প্যাক্টটা, সেটা কোম্পানির আর্নিংসের উপর কিভাবে এফেক্ট করবে, কিরকম জব লস দেখতে পাবো আমরা। আমরা অলরেডি দেখেছি যে কানাডাতে কিন্তু স্টিল অ্যালুমিনিয়ামে প্রচুর লে অফ হয়ে গেছে। আমরা হয়তোবা কালকের থেকে দেখতে পারবো যে অটো সেক্টরেও কিন্তু বড় একটা লে অফের একটা সম্ভাবনা আছে। সো দ্যাট উইল বি অলসো আ ভেরি ডিসরাপটিভ অফ দিস ট্রেড ওয়ার। এবং যেটা মোটামুটি সবাই এখন ইকোনমিস্ট যারা কনসেনসাসে আছে, যে কানাডা উইল এন্টার ইনটু এ রিসেশন ইন ফিউ মান্থস if this tariff stays as it is. ওকে? কানাডা, আমি প্রায় লাস্ট ১-১.৫ বছর ধরে বলে আসছি, জাহিদ জানে, যে অন এ পার ক্যাপিটা বেসিস কানাডা অলরেডি ইন এ রিসেশন, বাট হেডলাইন এবং টোটাল জিডিপি নাম্বার যেটা, দ্যাট উইল বি অলসো কনফার্মড 100% যে এটা রিসেশনের। সো রিসেশনে যেটা হয় সাধারণত, যে আপনার প্রচুর জব লস থাকে, মানুষজন স্পেন্ডিং করতে চায় না, এবং it will take few years or months to get back to the normal stage. So রিসেশনের সময় কনজিউমার স্পেন্ডিং কমে যায়। পিপল ডোন্ট বাই বিগ স্টাফ লাইক বাড়ি কেনা বা রেন্টাল প্রপার্টি কেনা, বা কনজিউমার যে প্রোডাক্টগুলো আছে যেমন গাড়ি কেনা বা বিগ বক্স যেই শপিংগুলো, ওগুলা কিন্তু করে না। সো যখন এই ধরনের স্পেন্ডিং কমিয়ে দেয়, আপনার জিডিপি কিন্তু অটোমেটিক্যালি কমে আসে। এখন আমরা দেখি যে এইটা তো আমরা দেখলাম যে হেডলাইন ইকোনমিতে কি অবস্থা হবে। পার্সোনালি আমরা যারা কানাডিয়ান কনজিউমার আছি, তাদের পার্সোনাল লাইফে কি ধরনের ইমপ্যাক্ট আমরা দেখতে পারি। যেটা আমি ১ম এই বললাম, যে রিসেশন ইজ প্রবাবলি ভেরি হাইলি লাইকলি এট দিস পয়েন্ট। রিসেশনের সময় জব লস মোটামুটি 100% সিওর। অনেক সেক্টরে পুরোপুরি 100% প্রবাবিলিটি থাকে। কিছু সেক্টরে হয়তোবা থাকে না। যদি আপনার জবটা এমন একটা সেক্টরে হয় যেখানে ইনকাম, যেটা বিজনেসের ইনকামটা খুব ভলাটাইল এবং ইজ ইম্প্যাক্টেড বাই ট্রেড, দেন দেয়ার ইজ আ ভেরি হাই লাইকলিহুড যে আপনার হয়তোবা জব চলে যাবে, অথবা আপনি রিডিউসড আওয়ার পাবেন। হয়তোবা আপনি জব চাবে না, কিন্তু আপনাকে হয়তোবা আওয়ার যেটা আপনার অ্যালোকেটেড সেটা কমায় দিতে পারে, অথবা আপনাকে অন্য একটা জবে আপনাকে হয়তোবা মাইগ্রেশন করে দিতে পারে। সেকেন্ড যেটা আমরা দেখতে পারবো, খুবই লাইকলি যে যদি এই ট্রেড ট্যারিফটা থাকে, ইনফ্লেশন মে কাম ব্যাক। কারণ আমরা যদিও এখনো ট্রাম্প যেই টপ প্রোডাক্টগুলোতে ট্যারিফ বসিয়েছে, আমরা লাকি যে আমাদের মানে ব্রড
ট্যারিফ বসায় নাই। টার্গেটেড ট্যারিফ বসানো হয়েছে। সো টার্গেটেড ট্যারিফ বসানোর কারণে ওই পার্টিকুলার সেক্টরগুলোতে আপনার ইনফ্লেশন খুবই হাইলি লাইকলি। যেমন যদি কোনো ক্যানাডিয়ান কনজিউমার গাড়ি কিনতে চায় এবং there is a 25% tariff on new car, then there will be a big increase in the car price. Majority of the tariff amount will be passed on to the consumer. So হয়তোবা আপনি 25% ট্যারিফের মধ্যে 20% আপনাকে দিতে হবে বেশি। অথবা 5% কোম্পানি will bear. বাট আ এটা পুরোপুরি ডিপেন্ড করছে যে কিভাবে কোম্পানিগুলো রিঅ্যাক্ট করে। সো বিভিন্ন রিসার্চ থেকে যেটা বলছে যে এভারেজ হাউসহোল্ডে প্রায় $১৯০০ এর মতো ইন ইনক্রিজ হতে পারে যদি এই 25% ট্যারিফটা ইম্পোজ করে অ্যাক্রস দ্য বোর্ড। বাট এগেইন আ এটা কি অ্যাক্রস দ্য বোর্ড ট্যারিফ নাকি টার্গেটেড ট্যারিফ? দ্যাট উইল বি দ্য মেইন ফ্যাক্টর। আ this situation limits the ability for Bank of Canada. আমরা যেটা দেখে আসছি যে লাস্ট ২ বছর ধরে দেখে আসছি যে Bank of Canada স্লোলি ইন্টারেস্ট রেট কমাচ্ছে। এরকম সিচুয়েশনে Bank of Canada র জন্য খুব একটা টাফ সিচুয়েশন। কারণ হলো যে যদি ইনফ্লেশন বেড়ে যায় তাহলে তারা ইন্টারেস্ট রেটও কমাতে পারবে না। আবার অন্যদিকে there will be further rate cut এবং ইনফ্লেশনটা যেহেতু এইবার এটা ডিমান্ড ড্রিভেন ইনফ্লেশন না, এটা অনেকটা সাপ্লাই ড্রিভেন ইনফ্লেশন। সো এটা মোটামুটি বলা যায় যে রিসেশন হলে ইন্টারেস্ট রেট উইল ফল। এবং আরেকটা যেটা আপনাদের পার্সোনাল ফাইন্যান্সে আপনাদেরকে ডিরেক্টলি ইমপ্যাক্ট করবে যে লাস্ট ২ দিনের বা ২ মাসের মধ্যে যেই পোর্টফোলিওতে আমরা যেটা দেখলাম যে অনেকেরই স্টক মার্কেটের যে পোর্টফোলিও সেটা কিন্তু অনেক সাফার করেছে, লস করেছে। সো there will be more uncertainty যে এই ধরনের ট্রেড ওয়ার যদি আরো বেশি দিন ধরে চলতে থাকে, there will be lots of uncertain situation যে মার্কেট আপনার ব্যালেন্স হয়তোবা খুব আপ ডাউন করবে। So what can you do to avoid some of the মানে এটার যে ট্যারিফের যে খারাপ নেগেটিভ ইমপ্যাক্ট গুলো এটাকে কিভাবে আপনি কিছুটা মিটিগেট করতে পারেন? সব হয়তোবা আপনি পারবেন না। কিভাবে কিছুটা মিটিগেট করতে পারেন? প্রথমত হলো যে আপনাদের হাউসহোল্ড বাজেট যেটা সেটা রিভিউ করা উচিত যে আপনাদের আসলে বসা উচিত, দেখা উচিত যে আসলে কিরকম রিসোর্স আপনাদের আছে। There will be job losses, no doubt about that. কোনো সেক্টরে হয়তোবা বেশি, কোনো সেক্টরে হয়তোবা কম। আপনি হয়তোবা এমন একটা সেক্টরে কাজ করেন যেটা ধরেন কথার কথা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করেন। বাট ব্যাংকিং সেক্টরে যদি আপনি কাজ করেন কিন্তু ওভারঅল ইকোনমি যদি খারাপ হয়, তাহলে কিন্তু ওইটার ইমপ্যাক্ট কিন্তু আপনার ব্যাংকিং ইন্ডাস্ট্রিতেও কিছুটা হলেও ইমপ্যাক্ট পড়বে। হয়তোবা আপনার ডিপার্টমেন্টে না, বাট ওভারঅল যখন করবে তখন কিন্তু একটা ইমপ্যাক্ট পড়েই। সো ইটস ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট হোয়াট ইজ গোইং টু হ্যাপেন। আরেকটা যেটা করতে পারেন অনেকেই সব ক্যানাডিয়ান প্রোডাক্ট আমি একটা ফেসবুক গ্রুপের সাথে কানেক্টেড যেখানে ডোনাল্ড ট্রাম্প যখন ১ম ট্যারিফ নিয়ে আসলো they started that group এবং অলমোস্ট এখানে প্রায় এখন মনে হয় জাহিদ may know the updated number but 1 to 2 million people are part of that group. A significant number of Canadians are pushing back এবং তারা বলছে যে অনেক ধরনের স্লোগান দিচ্ছে elbow up or এই ধরনের স্লোগান। But people are changing the way they are spending their money. People are more supportive to Canadian businesses এবং Canadian products. So আপনি যখন প্রোডাক্ট কিনবেন যদি আপনার একই প্রাইসে একই ধরনের অল্টারনেটিভ আপনি পাচ্ছেন কানাডা থেকে, ট্রাই টু সাপোর্ট দোজ বিজনেসেস। মেজর পারচেসের ক্ষেত্রে আমরা হাইলি রেকমেন্ড করব যে কশাসলি স্পেন্ড করার জন্য। only buy stuff that you really need, not what you want. So বড় পারচেসের প্রতি কমিটমেন্ট না করাই বেটার আনলেস ইউ রিয়েলি নো যে এটা আপনার জন্য ভালো। আদারওয়াইজ যেটা ২০২২ সালে হয়েছে যে অনেকেই হাই প্রাইসে বড় কমিটমেন্ট গুলো করেছে এবং দে আর সাফারিং আ লট রাইট নাও। প্রিপেয়ার ফর হায়ার বরোইং কস্ট যদি কোনো কারণে ইনফ্লেশন ব্যাক করে কানাডাতে আবার এবং যদি ব্যাংক অফ কানাডার ইন্টারেস্ট রেট বাড়াতে হয় অথবা আপনার যদি এমন ট্রেডের ইমপ্যাক্ট এমন যে আপনি যে প্রোডাক্টটা কিনছেন সেটা খুব মানে আমরা যখন ইকোনমিক্সে পড়াশোনা করি তখন একটা কথা বলে যে ইলাস্টিসিটি শব্দটা হচ্ছে যে সব প্রোডাক্টের
ইলাস্টিসিটি কিন্তু এক না। কিছু, কিছু প্রোডাক্ট আছে যা আপনাকে কিনতে হবেই। আ যখন আপনাকে কিনতে হয়, you don't care about the prices anymore. So these are called inelastic product. যেমন আমরা যে খাবারগুলো খাই, ফুড is a very inelastic product. আবার এমন প্রোডাক্ট গুলো আছে যেগুলো আপনি ভালো সময়ে কিনবেন, কিন্তু যখন ইকোনমিক অবস্থা খারাপ তখন আপনি হয়তোবা কিনবেন না। তো সেগুলোকে বলা হয় ইলাস্টিক প্রোডাক্ট। সো এই ট্যারিফের ইমপ্যাক্টটা এই প্রোডাক্ট গুলোতে কিভাবে ইমপ্যাক্ট করছে এবং এইটা আপনার যে কনজিউমার প্যাটার্ন সেটার উপরে ডিপেন্ড করবে যে আপনার কি আসলে যে হাউসহোল্ড বাজেটটা আপনি যেই পরিমাণ টাকা খরচ করতেন সেটা কিভাবে বাড়বে না কমবে সেটা ডিপেন্ড করবে যে ওই প্রোডাক্টগুলোর উপরে ট্যারিফের রেটটা কত। সো এটা দেখার বিষয় সামনে কি হবে। এছাড়াও আপনার যদি ইনভেস্টমেন্ট পোর্টফোলিও থাকে বা রেন্টাল প্রপার্টি থাকে, তে প্রিপেয়ার ফর মার্কেট ভলাটিলিটি, প্রচুর আপ ডাউন হবে। সো প্রিপেয়ার ফর দ্যাট। আপনার যদি কোনো রেন্টাল ইনভেস্টমেন্ট থাকে, ভেরি টাফ রেন্টাল মার্কেট রাইট নাও। You may not be able to get out of the rental property very soon. আমি এই রেকর্ডিং সেশন শুরু হওয়ার আগে জাহিদের সাথে কথা বলছিলাম। জাহিদ lives in Calgary এবং he saw almost 20% drop in rent in the last half year. আমি টরন্টোতে থাকি। টরন্টোতেও একই অবস্থা 10, 15, 20% এর মতো ড্রপ from the peak. সো যখন রেন্টাল মার্কেটে এরকম ভেরি সফট থাকে, কোনো বাড়ি বিক্রি হবে না। এবং we have seen this many time in the past. We have seen it in recessionary time like ২০০৭-৮ সালে যখন রিসেশন ছিল। ২০০০ সরি ১৯৯৩ সালে যখন কানাডাতে রিসেশন আসে। একই সেম স্টোরি। সো ইটস গোইং টু রিপিট যদি হয়। প্রিপেয়ার ফর লস অথবা যেটা ইনকাম ড্রপ হওয়ার আপনার সম্ভাবনা থাকতে পারে। সো এগুলো সবই আপনার প্রিপারেশন এর ব্যাপার। প্লাস আমরা জানি যে এপ্রিলের ২৮ তারিখে কানাডিয়ান ফেডারাল ইলেকশন আসছে। সো ইটস a very important decision to make for us এবং আ আপনি যদি কানাডিয়ান সিটিজেন হয়ে থাকেন, মেক সিউর টু ভোট এবং আপনি যখন ভোটটা দিবেন চিন্তা করে নিবেন যে you are selecting a person who will change your life for the next 5 years. So make sure you are understanding what their promises are, what their strategies is এবং এটা যদি আপনি না বুঝতে পারেন এবং যদি ব্লাইন্ডলি ভোট দিয়ে থাকেন, then again আমরা লাস্ট ১০ বছরে কিন্তু দেখে আসছি যে how the economy has suffered for the last 10 years because of very bad মানে সরকারের যে ভুল ডিসিশন অনেকগুলো ছিল, that how it can affect your life, my life এবং সবার লাইফ। সো এই টপিকটা নিয়ে আমরা নেক্সট উইকে ডিটেইলসে ডিসকাশন করব যে বিভিন্ন ফেডারাল পলিটিক্যাল পার্টির যে ইলেকশন ম্যান্ডেট এবং ইকোনমিক ম্যান্ডেট এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব নেক্সট এপিসোডে। জাহিদ, এনি ক্লোজিং থটস? No, আমার ২ টা কোয়েশ্চেন। দুইটা না জি। পার্টিকুলার একটা কোয়েশ্চেন বিকজ একটা কোয়েশ্চন অলরেডি অ্যানসার্ড আপনার। সো is there any chance যে USA will also face the recession impact? Absolutely, absolutely. এখন odds of having a recession is very uh, increased a lot. তুমি যেটা যদি দেখে থাকো যে বন্ড yield কেন কমলো? You are a CFA charter holder, so I don't have to explain anything to you. So bond yield significantly drop করলো। So ২ টা জিনিস। একটা হলো যে tariff will increase the inflation, সবাই জানে সেটা। বাট তাহলে ইনফ্লেশন যদি বাড়ে তাহলে কি হওয়ার কথা? বন্ড yield ইউজুয়ালি বাড়ার কথা, রাইট? কিন্তু we are seeing the opposite. We are seeing যে উল্টা আরো বন্ড yield কমে যাচ্ছে। তার মানে হচ্ছে যে রিসেশনের ইফেক্টটা ইনফ্লেশনারি ইফেক্টের থেকেও আরো বেশি ম্যাগনিটিউডে এবং দ্যাটস why we are seeing a net effect of bond yield Decline. যেটা কমে আসছে সেটা। তো the bond market is telling us যে there will be a significant recession এবং ইনফ্লেশন যদিও কিছুটা থাকবে, recession effect will be even greater. That's what the bond market is telling us. তো এখানে জাস্ট আরেকটা জিনিস এড করতে চাই বিফোর উই হ্যাঁ, গো। 1930 গ্রেট ডিপ্রেশনের আগে সম্ভবত 1922 or 24 somewhere in that time এইরকম একটা ট্যারিফ অ্যাক্ট ওই সময় পাস হয়েছিল। সো রাইট। এবং আমি মাঝখানে যে একটা পডকাস্ট, তো দে আর ডিসকাসিং দ্য সেম থিং যে আর ইউএস ইকোনমি হেডিং টুয়ার্ডস দ্য সেম সর্ট অফ গ্রেট ডিপ্রেশন, সো বিকজ অফ দ্য ট্যারিফ। সো আমার আর কি কনক্লুশন এটা রিমার্কস যে ট্যারিফ স্টে ফর লাইক ফিউ মান্থস, ওয়ার্ল্ড ইকোনমিক্স রিয়েলি টাফ ডেজ আর কামিং। রাইট। এবং ইউএস যদি
যদি রিসেশনে যায়, it will catch everybody, এবং that's why Everyone. all the financial markets are crashing, because it may lead to a global recession, যেটা 2007-8 সালে আমরা দেখেছি। Right. So nobody knows what will happen, but let's see. So thank you everyone for watching the episode. See you in the next video.